আন্তর্জাতিক চাপ সামাল দিতে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে মিথ্যাচার করছে মিয়ানমার। দাবি আশ্রয় নেয়া রোহিঙ্গাদের প্রত্যাবাসনের ঘোষণা প্রতারণা বলছে প্রশাসন। জেএসসি জেডিসিতে চলতি বছর বাংলা ও ইংরেজিতে 50 নম্বর করে কমানোর সিদ্ধান্ত। জেএসসি হবে 650 নম্বরে, জেডিসি 950। আপিল বিভাগে আটকে গেল কুমিল্লার 2 মামলায় বেগম জিয়ার জামিন। ঈদের সময়ও থাকতে হবে কারাগারে। চট্টগ্রামে টাস্কফোর্সের চোরাচালান বিরোধী অভিযানে ব্যবসায়ীদের বাধা, ধাওয়া পাল্টা ধাওয়া। বাংলা সময়ের সঙ্গে আছি আমি ফারজানা মুমু এবং আমি ফয়সাল মোর্শেদ। বাংলাদেশ থেকে 58 জন রোহিঙ্গা স্বেচ্ছায় রাখাইনে ফিরে গেছেন। মিয়ানমারের এমন দাবিকে মিথ্যা, বানোয়াট ও ষড়যন্ত্র বলে দাবি করেছে আশ্রয় নেয়া রোহিঙ্গারা। তারা বলছেন, আন্তর্জাতিক চাপ থেকে রক্ষা পেতে প্রত্যাবাসন নিয়ে বারবার অপকৌশল নিচ্ছে দেশটি। বিষয়টিকে মিয়ানমারের অভিনব প্রতারণা বলে মনে করছে সরকার। সুজাউদ্দিন রুবেলের তথ্য ও মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে রিপোর্ট। গত বছরের 25শে আগস্ট মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনের মুখে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয় 7 লাখের বেশি রোহিঙ্গা। এরপর থেকে রোহিঙ্গাদের নির্যাতনের কথা শুনতে কক্সবাজারের উখিয়া ও টেকনাফে ছুটে আসেন বিশ্বের বিভিন্ন দেশের নেতৃবৃন্দ ও নানা মানবাধিকার সংস্থার প্রতিনিধিরা। এরপর থেকেই রোহিঙ্গাদের নিজের দেশে ফিরিয়ে নিতে আন্তর্জাতিক চাপের মুখে পড়ে মিয়ানমার। আন্তর্জাতিক এসব চাপ এড়াতে বিভিন্ন সময় নানা অপকৌশল অবলম্বন করেছে মিয়ানমার। গত 27শে মে স্টেট কাউন্সিলর ওয়াং সান সুচির অফিস থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, রাখাইনের উত্তরাঞ্চলে গত বছর সহিংসতার সময় পালিয়ে বাংলাদেশে চলে যাওয়া 58 জন মুসলিম তাদের নিজস্ব ব্যবস্থাপনায় ফিরেছেন মিয়ানমারে। আর এটাকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও মিয়ানমারের নতুন ষড়যন্ত্র বলে অভিযোগ বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের। বারবার তো তারা আর নলে যার 1080 ফ্যামিলি আছে আর তো হন বর্ণাত্মক গিয়েতে দিন সুন্দর জোটা হতা বা 9 জন লোক বাংলাদেশ থেকে রেপার্টিশন হয়ে ওখানে গেছে, অবৈধভাবে এরকম একটা দিছে। ওটা হচ্ছে সম্পূর্ণভাবে মিথ্যা। প্রত্যাবাসন প্রক্রিয়া বাধাগ্রস্ত করার পাশাপাশি রোহিঙ্গারা যাতে নিজ দেশে ফেরত যেতে না পারে সেজন্যই মিয়ানমার নানা অপকৌশল অবলম্বন করছে বলে জানালেন কক্সবাজার বাঁচাও আন্দোলনের এ নেতা। কিছু প্রত্যাবাসনের কথা বলে সারা বিশ্বকে ধোঁকা দেওয়ার চেষ্টা করেছে। মূলত তারা প্রতারক এবং এই প্রতারণা করে তারা চাচ্ছে কোনোভাবে রোহিঙ্গারা যাতে তাদের দেশে ফিরে না যায়। আর জেলা প্রশাসনের এই শীর্ষ কর্মকর্তার মতে, মিয়ানমার মিথ্যাচার করে আবারও বিশ্ববাসীকে ধোঁকা দেওয়ার চেষ্টা করছে। আমরা চাচ্ছি যে আমরা উভয় দেশ মিলে যে আমাদের ফর্মটা তৈরি হয়েছে, যে ফর্মটা ডেভেলপ হচ্ছে, এটার আলোকে প্রত্যাবাসন প্রক্রিয়া এবং জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ নিশ্চয়ই দ্রুততম সময়ে সম্পন্ন করতে পারবে। মিয়ানমার থেকে পালিয়ে তমরু 0 পয়েন্টে 4500 ও কক্সবাজারের উখিয়া টেকনাফে আশ্রয় নিয়েছে 11 লাখ রোহিঙ্গা। আর প্রত্যাবাসন চুক্তির 6 মাস পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত কোনো রোহিঙ্গাকে ফিরিয়ে নেয়নি মিয়ানমার। সময় সংবাদ, কক্সবাজার। জেএসসিতে এবছর বাংলা ও ইংরেজি বিষয়ে 100 নম্বর কমানোর সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান শিক্ষা সচিব সোহরাব হোসাইন। এ সময় তিনি আরো জানান, জেএসসিতে পরীক্ষা হবে মোট 650 নম্বরের, আর জেডিসি 950 নম্বরের। যেমন পরীক্ষার চাপ কমাতে চাই, যত নাম্বার কমাতে চাই ঠিক তত পরিমাণ তার সিলেবাসও কমবে। তা তো কমানো হলো না। 100 করার জন্য প্রস্তাব করেছিলেন, 2 সাবজেক্ট বাদ দিয়ে একটা সাবজেক্ট করার জন্য যে পরিমাণ নির্ধারিত আছে, যদি সেটাই পড়তে হয় তো তার চাপ কমলো না। আমরা নাম্বার স্কুচ করে দিয়ে আসলাম। তখন এখানে আমাদের সকল সম্মানিত সদস্যরা বললেন যে না, আমরা যা পড়বে সিলেবাসও কমাবো। ঈদের আগে জামিন আটকে গেল দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার কুমিল্লার হত্যা ও নাশকতার 2 মামলায় তার জামিন 24শে জুন পর্যন্ত স্থগিত করেন সর্বোচ্চ আদালত। বেগম জিয়ার আইনজীবীদের অভিযোগ, মুক্তি বিলম্বিত করতেই জামিন স্থগিতের এই আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। যদিও অ্যাটর্নি জেনারেল বলছেন সবই হচ্ছে আইনি প্রক্রিয়ায়। কুমিল্লায় বাসে পেট্রোল ঢেলে আগুন দিয়ে হত্যা ও নাশকতার বড় 2 মামলায় বেগম জিয়াকে গত সোমবার 6 মাসের জামিন দিয়েছিলেন হাইকোর্ট। এর পরদিনই হাইকোর্টের এই আদেশ 2 দিনের জন্য স্থগিত করেন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত।
বৃহস্পতিবার উভয় পক্ষের শুনানি শেষে বেগম জিয়ার জামিন স্থগিতের মেয়াদ 24শে জুন পর্যন্ত বাড়ালেন আপিল বিভাগ। একই সঙ্গে জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষকে নিয়মিত আপিল করার নির্দেশ দিয়েছেন আদালত। বেগম জিয়ার আইনজীবীদের অভিযোগ, মুক্তি বিলম্বিত করতেই জামিনের বিরুদ্ধে বারবার আবেদন করছে রাষ্ট্রপক্ষ। পরবর্তী ধার্য তারিখে বেগম জিয়া জামিন পাবেন বলেও প্রত্যাশা করেন তার আইনজীবীরা। আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে আমরা আইনি লড়াইয়ের মাধ্যমে বেগম খালেদা জিয়াকে বের করে আনবো এবং সরকার চাচ্ছে যে কোনো উপায় হোক বেগম খালেদা জিয়াকে জেলে রাখতে হবে। যেহেতু চেম্বার যা স্টে দিয়েছেন সেই স্টেটি বহাল রেখেছেন, তারপরেও আমরা মনে করি হাইকোর্ট ডিভিশনের আদেশ দেখে সিপি হলে পরে আমরা ইনশাআল্লাহ অ্যাটর্নি জেনারেল বলছেন, কুমিল্লার এই দুই মামলায় হাইকোর্টের জামিন যে সঠিক ছিল না, সর্বোচ্চ আদালতের এই আদেশই তার প্রমাণ। রাজনৈতিক কারণে নয়, যা হয়েছে আইনি প্রক্রিয়ায় বলেও জানান তিনি। উনি হলেন মেইন ব্যক্তি যার প্ররোচনায় এই আগুন জ্বালাও এবং জ্বালাও পোড়াও সারা দেশে শুরু হয়েছিল এবং একটি মামলায় তৎক্ষণাৎভাবে 7 জন গাড়িতে আগুনে পড়ে মারা গেছে। এই ধরনের একটি মামলায় যিনি যার নির্দেশে এগুলো জিনিস হয়েছে তাকে যদি জামিন দেওয়া হয় তাহলে এটা আইনের প্রতি সাধারণ মানুষের যে শ্রদ্ধাবোধ সেটা কি হবে। কুমিল্লার এই দুই মামলায় জামিন স্থগিতের ফলে কারাগারেই ঈদ করতে হবে বেগম জিয়াকে। এদিকে পতাকা অবমাননা ও ভুয়া জন্মদিন পালনের পৃথক দুই মামলায় বেগম জিয়াকে জামিন না দিয়ে বিচারিক আদালতকে জামিন শুনানির নির্দেশ দিয়েছেন আদালত। এছাড়া কুমিল্লার নাশকতার আরেক মামলার শুনানির দিন ধার্য করা হয় ঈদের ছুটির পর। গত 8ই ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ড হওয়ার পর থেকেই কারাগারে রয়েছেন বেগম জিয়া। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। বাংলা সময়ে আরো থাকছে। যশোর ও মাদারীপুরে মাদক বিরোধী অভিযানে নিহত 2, পুলিশ বলছে বন্দুকযুদ্ধ। ময়মনসিংহে আটক 10। চট্টগ্রামে টাস্কফোর্সের চোরাচালান বিরোধী অভিযানে ব্যবসায়ীরা বাধা দিলে র্যাব ও কোস্ট গার্ডের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর 1:30টার দিকে নগরীর টেরি বাজারে অভিযান চালায় র্যাব ও কোস্টগার্ডের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স। এ সময় তারা মেগামার্ট, রূপসা এবং মনেরেখো নামের 3টি সুপার শপ থেকে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও 3 পিস জব্দ করে। জব্দকৃত মালামাল ট্রাকে তোলার সময় স্থানীয় কয়েকশো ব্যবসায়ী রাস্তায় ব্যারিকেড দেওয়ার পাশাপাশি তাদের ঘেরাও করে। এ সময় 30 রাউন্ড গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে র্যাব ও কোস্টগার্ডের সদস্যরা। প্রায় 1 ঘন্টা অচলাবস্থার পর টাস্কফোর্সের সদস্যরা ঘটনাস্থল ত্যাগ করলে পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে এ ব্যাপারে ক্যামেরায় সামনে কথা বলতে রাজি হয়নি টাস্কফোর্স। আমরা এখানে অবৈধ ব্যবসা করি না। আমরা তাদেরকে বলার পরেও আমাদের প্রতিটি দোকানে বাংলাদেশি মাল সহ নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে। আমরা সরকারকে ট্যাক্স দিই, ব্যাট দিই। আমরা প্রায় 2000 দোকান আছি। টেরিবাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ সহ ব্যবসায়ীরা আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার জন্য চেষ্টা করছিল। অভিযোগ তারা গুলি চালিয়ে আজকে এই উদ্ভট পরিস্থিতি সৃষ্টি করেছে। রাজশাহী ও বরিশালের সঙ্গে সিলেট সিটি কর্পোরেশনের নির্বাচনের তারিখ ঘোষণায় উৎফুল্ল নগরবাসী। সেই সঙ্গে মেয়র পদে শীর্ষ 2 দলের সম্ভাব্য প্রার্থীরা নড়ে চড়ে বসেছেন। প্রস্তুত নির্বাচন কমিশনও। নওশাদ আহমদ চৌধুরীর তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল কবির। 2013 সালের 15 জুন সিলেট সিটি কর্পোরেশনের 3য় নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচিত পরিষদের মেয়াদ আগামী 8 অক্টোবর শেষ হবে। নির্বাচন কমিশনের বিধান অনুযায়ী মেয়াদ পূর্তির 6 মাস আগে নির্বাচন করার কথা। সেই আলোকে আগামী 30 জুলাই নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনের জন্য প্রস্তুত নির্বাচন কমিশনের আঞ্চলিক কার্যালয়। পাশাপাশি ভোটারদের মাঝে প্রত্যাশাও বাড়ছে। শান্তি সুষ্ঠুভাবে নির্বাচন হোক, যাতে সবাই গিয়ে ভোট কেন্দ্রে ভোট দিতে পারে। লেভেল প্লেইং ফিল্ড ওইটার প্রয়োজন প্রশাসনের তরফ থেকে। প্রাথমিক কার্যক্রম এবং যখন যে পর্যন্ত প্রয়োজন আমরা সেইভাবে প্রস্তুত আছি। ঘোষণার সঙ্গে সঙ্গে মেয়র পদে শীর্ষ 2 দলের সম্ভাব্য প্রার্থীরা নড়েচড়ে বসেছেন। বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরীকে তার মেয়াদের 3 বছরের মতো জেলে কাটাতে হয়েছে। তারপরও যে সময়টুকু পেয়েছেন তাতে আগামী নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী তিনি।
দিনে রাতে কাজ করে আমরা 60-70% কাজ আমি সম্পন্ন করতে পেরেছি আমার নির্বাচনী ইশতেহার। 2001 সালের 1 জুলাই সিলেট সিটি কর্পোরেশন প্রতিষ্ঠা লগ্ন থেকে মেয়রের দায়িত্বে থাকা আওয়ামী লীগ নেতা বদরুদ্দিন আহমদ কামরান 2003 ও 2008 সালে মেয়র পদে নির্বাচিত হন। অবশ্য 2013 সালে পরাজিত হন তিনি। তার আশা আগামী নির্বাচনে গণজোয়ার নৌকা প্রতীকের পক্ষেই থাকবে। প্রার্থীর দিকে না তাকিয়ে নৌকা প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে আমাদের নেতাকর্মীদের মধ্যে ইতিমধ্যে উৎসাহ উচ্ছ্বাস শুরু হয়েছে। 26.5 বর্গ কিলোমিটারের এই নগরীর ভোটার 3,21,200। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির অভিযোগে চট্টগ্রামে বিএনপি নেতা গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে 2টি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে একটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। দুপুরে মেট্রোপলিটন আদালতে একটি মামলা দায়ের করেন মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি। এই মামলার এজাহার আমলে নিয়ে আইনি প্রক্রিয়া শুরু করতে 5 লাইশ থানাকে নির্দেশ দেন বিচারক আল ইমরান। এর আগে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আরেকটি মামলা দায়ের করেন ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মুহুরী। এ সময় গিয়াসের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন বিচারক শহীদুল্লাহ কাউসার। গত 29 মে ফটিকছড়ির এক জনসভায় বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়া হয় বলে অভিযোগ ওঠে। গিয়াসউদ্দিন কাদের চৌধুরী এই বক্তব্যটি আজকে রেখেছেন যে জননেত্রী শেখ হাসিনার মৃত্যু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চেয়ে করুণ হবে। আমরা এর তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছি। আমরা গতকালও মিটিং সমাবেশের মাধ্যমে প্রতিবাদ জানিয়ে আজকে মহামান্য আদালতের কাছে এসে এর আইনি প্রক্রিয়ায় আমরা মামলা দায়ের করেছি। সাক্ষীর বক্তব্য কে কে ছিলেন সেটা নিয়েছেন, কাগজপত্র দেখেছেন, দেখে ভারপ্রাপ্ত কর্মকর্তা 5 লাইশকে মামলাটি এজাহার হিসেবে গণ্য করে তার সকল আইনি পদ্ধতি গ্রহণ করার জন্য নির্দেশ দিয়েছেন। যশোর ও মাদারীপুরে আলাদা ঘটনায় গুলিতে 2 জন নিহত হয়েছে। পুলিশের দাবি নিহতরা মাদক ব্যবসায়ী, মারা গেছে বন্দুকযুদ্ধে। এছাড়া ময়মনসিংহের বিভিন্ন এলাকায় মাদকের আস্তানায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য সহ 10 জনকে আটক করেছে পুলিশ। এছাড়া রাজশাহী, রংপুর সহ দেশের বিভিন্ন জেলায় মাদক বিরোধী অভিযানে 250 জনকে আটক করা হয়। বৃহস্পতিবার সকালে ময়মনসিংহের মাদকের আস্তানা হিসেবে পরিচিত শহরের শানকিপাড়া এলাকায় অভিযানে যায় পুলিশ। এ সময় শীর্ষ মাদক ব্যবসায়ী রেহানার বাড়িতে অভিযান চালানো হয়। ঘটনাস্থল থেকে রেহানা আগেই পালিয়ে গেলেও তার বোন সহ 6 জনকে আটক করে পুলিশ। পাশেই আরও কয়েকটি বাড়িতে তল্লাশি চালিয়ে ইয়াবা, হিরোইন, গাঁজা সহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য জব্দ করা হয়। এছাড়া মাদকের আখড়া, কৃষ্ণপুর রেলওয়ে কলোনি ও একটি বস্তিতে অভিযান চালিয়ে আরও 4 মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ। আমরা চাই যে আমাদের এলাকাটা মাদক মুক্ত হোক, আমাদের ছেলে মেয়ে ভালো পথে চলুক। একটা মাদক আপনারা যদি করতে পারেন আমাদের অনেকগুলো ছেলে মেয়ে বাঁচবে, এর জন্য আমরা খুব খুশি। শানকিপাড়াতে যেটি অন্যতম মাদক জোন এবং কৃষ্ণপুর ময়মনসিংহ শহরের একটি অন্যতম মাদক জোন, এই 2টি জায়গাতে আমরা মাদক বিরোধী অভিযান পরিচালনা করেছি। বিভিন্ন জায়গা থেকে বেশ কিছু মাদক দ্রব্যাদি আমরা ইতিমধ্যে উদ্ধার করেছি। অন্যদিকে গতরাতে যশোরের বাঘারপাড়া উপজেলার খাজুরা এলাকায় 2 দল মাদক ব্যবসায়ীর মধ্যে গোলাগুলির খবর পেয়ে অভিযানে যায় পুলিশ। তাদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় মাদক ব্যবসায়ীরা। পরে ঘটনাস্থল থেকে তল্লাশি চালিয়ে গুলিবিদ্ধ অবস্থায় রাজু নামে একজনকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তার নামে মাদক এবং চোরাচালান সহ মোট 8টি মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ 200 পিস ইয়াবা, 3 কেজি গাঁজা, একটি 1 শটার গান, 1 রাউন্ড গুলি এবং 2টি বন্দুকের খোসা উদ্ধার করেছে। পুলিশ জানায় মাদারীপুরের শিবচরেও গুলিতে বাচ্চু খলিফা নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। পুলিশের দাবি 2 দল মাদক ব্যবসায়ীর বন্দুকযুদ্ধে মৃত্যু হয়েছে তার। নিহত খলিফার বিরুদ্ধে বিভিন্ন থানায় 13টি মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে একটি দেশীয় পাইপগান, 3 রাউন্ড গুলি ও মাদকদ্রব্য উদ্ধার করেছে পুলিশ। ইসমাত জাহান, সময় সংবাদ। বাংলার সময়ে আরো থাকছে। টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড়ের বাঁধে তীব্র ভাঙন, নদীগর্ভে বিলীন বসতঘর, আতঙ্কে এলাকাবাসী। গোপালগঞ্জে ধান বোঝাই ট্রাক উল্টে 3 শ্রমিক নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 2 জন। দুপুরে কাশিয়ানী উপজেলায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় মাহমুদপুর গ্রাম থেকে ধান কাটা শেষে পারিশ্রমিক হিসেবে পাওনা ধান নিয়ে বাড়ি ফিরছিলেন 5 শ্রমিক।
পথে সাতাশিয়া পশ্চিমপাড়া এলাকায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি পুকুরে পড়ে যায়। এতে ঘটনাস্থলে নিহত হন রবীন্দ্র, মাধবেন্দ্র ও বিকাশ মণ্ডল নামে 3 শ্রমিক। আহত 2 জনকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে ফায়ার সার্ভিস। নিহতদের প্রত্যেকের বাড়ি সাতক্ষীরার শ্যামনগরে। চট্টগ্রামে ডাকাতির সময় নগদ টাকা না পেয়ে ব্যাংক কর্মকর্তা সজল নন্দীকে হত্যা করা হয় বলে জানিয়েছে পিবিআই। দুপুরে নগরীর বন্দর এলাকায় হত্যায় ব্যবহৃত ছুরি উদ্ধারের পর এ কথা জানানো হয়। পিবিআই জানায়, ব্যাংক কর্মকর্তা সজল নন্দী তার বাড়িতে ব্যাংকে ঋণের টাকা রেখেছেন এমন খবরে গত সোমবার ডাকাতির উদ্দেশ্যে সল্টগোলা এলাকায় বাসায় যায় জয় বড়ুয়া, জিকু ও প্রতীক। বাসায় ঢুকে সজল নন্দীর কাছে টাকা চায় তারা, কিন্তু টাকা না দিলে ধারালো ছুরি দিয়ে সজল নন্দীকে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় বুধবার মধ্যরাতে নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জড়িত 3 জনকে আটক করে পিবিআই। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী আজ দুপুরে নগরীর বন্দর এলাকায় ব্যাংকের চাবি ও হত্যায় ব্যবহৃত ছুরি উদ্ধারে যায় পিবিআই। নিহত সজল নন্দী রূপালী ব্যাংকের সল্টগোলা শাখার সহকারী ক্যাশিয়ার হিসেবে কর্মরত ছিলেন। আমরা 3 জনকে গ্রেফতার করি এ পর্যন্ত। 3 জনের উদ্দেশ্য ছিল ওইখানে একটা সাইকেল ছিল আর কিছু টাকা ছিল। জয়ের হাতে থাকা যে ছুরি দিয়ে গলাটা কেটে ফেলে এবং কেটে ওরা নিহত হত্যা করে। ছুরিটি এই পুকুরে ফেলেছে। কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সহ সভাপতি নাজমুল হোসেন আত্মহত্যা করেছেন বলে জানিয়েছেন পুলিশ সুপার SM মেহেদী হাসান। দুপুরে সংবাদ সম্মেলন করে তিনি আরও জানান, নাজমুলের মায়ের দেয়া স্বীকারোক্তি অনুযায়ী ভোরে আত্মহত্যায় ব্যবহৃত 1 শুটার গান ছাড়াও একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। এ সময় নিহতের স্বজনরাও উপস্থিত ছিলেন। বিভিন্ন রকম হতাশা থেকে সে নিজেই একটা পর্যায়ে তার মাথায় বন্দুক ঠেকিয়ে নিজে আত্মহত্যা করেছে। তার স্ত্রীর কাছ থেকে এটি জানতে পেরেছি এবং তার মা যিনি ছিলেন তিনিও একই কথা বলেছেন। তার মা এবং বাড়ির অন্যান্য যে স্বজনরা ছিল তারা হ্যারাসমেন্টের ভয়ে তৎক্ষণাৎ এই অস্ত্র লুকিয়ে ফেলে। এই প্রসঙ্গে অলরেডি আজকে সকালবেলায় সদর থানাতে একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে। টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড়ে সেতুরক্ষা বাঁধে তীব্র ভাঙন দেখা দিয়েছে। নদীগর্ভে বিলীন হয়ে গেছে ঘরবাড়ি ও গাছপালা। এতে চরম আতঙ্কে রয়েছেন এলাকাবাসী। এই অবস্থায় স্থায়ী নদীরক্ষা বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন তারা। টাঙ্গাইল প্রতিনিধি কাদির তালুকদারের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। এলাকাবাসী জানান, যমুনা নদীর পানি বাড়ায় বুধবার সন্ধ্যায় টাঙ্গাইলের গড়িরাবাড়ি এলাকায় বঙ্গবন্ধু সেতু রক্ষা বাঁধে হঠাৎ করে ভাঙন দেখা দেয়। এতে 10 থেকে 12টি বসতভিটা ও গাছপালা নদীগর্ভে বিলীন হয়ে যায়। এ অবস্থায় খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন ক্ষতিগ্রস্তরা। কালকে থেকে মনে করেন যে পানি বাড়তেছে, এখন এরকম ভাঙতেছে, এই কারণে হুমকির মুখে পড়বে। যমুনা সেতু হয়তো ক্ষতি হতে পারে। না খাই রোজা রাখছি, আর কিরম লাগে বলেন আপনারা? রাতে 1টার দিকে ভাঙা শুরু হচ্ছে। রমজান দিন আমরা বাল বাচ্চা না কোনে থাকি কোনে না থাকি, আঙ্গুর হে জায়গা নাই, ঘর ধরে যাবে ভাঙ্গা ছিড়ে গেল। ভাঙন আতঙ্কে রয়েছেন বাঁধ সংলগ্ন 4 গ্রামের মানুষ। এ অবস্থায় প্রশাসনের কাছে সাহায্যের দাবি জানিয়েছেন এলাকাবাসী। আমাদের বাড়ির কোন জায়গায় আল্লাহ করবার দেবো এটা জানতে পারছিস না, ভাঙ্গা চূড়া হয়ে গেছে এবং এখানে থাকা খুব সমস্যা হয়ে গেছে। এই যে সমস্ত বাড়িঘর, বান্দা বাড়িঘর যে ভেঙে যাচ্ছে, বিল্ডিং ভেঙে যেতেছে, পাহা বাড়িঘর ভেঙে যেতে না, কষ্ট হয় না। আমাদের দাবি যে এখানে যেন অতি দ্রুত বাঁধ নির্মাণ করা হয়। গত বছর একই এলাকায় তীব্র ভাঙনে অর্ধশতাধিক বসতভিটা নদীগর্ভে বিলীন হয়। সময় সংবাদ, টাঙ্গাইল। চাঁদা না দেয়ায় রাজশাহী কলেজের অধ্যক্ষের কক্ষ ভাঙচুরের ঘটনায় ছাত্র মৈত্রীর 5 নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। বিকেলে অধ্যক্ষ হাবিবুর রহমান বাদী হয়ে বোয়ালিয়া থানায় এ মামলা করেন। এর আগে দুপুরে অধ্যক্ষ হাবিবুর রহমানের কক্ষে ভাঙচুর চালান রাজশাহী কলেজ শাখা ছাত্র মৈত্রীর নেতাকর্মীরা। অধ্যক্ষ হাবিবুর রহমান জানান, বুধবার দুপুরে রাজশাহী কলেজ শাখা ছাত্র মৈত্রীর নেতাকর্মীরা তার সঙ্গে দেখা করে সংগঠনের এক নেতার মৃত্যুবার্ষিকী পালনের জন্য 20,000 টাকা চাঁদা দাবি করেন। এ সময় চাঁদা দিতে অস্বীকৃতি জানান কলেজের অধ্যক্ষ। আজ দুপুরে আবারও চাঁদা নিতে আসেন রায়হান, জুয়েল ও সম্রাট সহ ছাত্রমৈত্রীর অন্তত 20 জন নেতাকর্মী। এ সময় অধ্যক্ষকে না পেয়ে অফিসের চেয়ার টেবিল সহ আসবাবপত্র ভাঙচুর করেন তারা। জামিল তাদের ছাত্রমৈত্রীর জামিলের অনুষ্ঠান আছে আজকে,
বলছে স্যার 20,000 টাকা দিতে পারবো। তুমি বলো কি, তুমি অধ্যক্ষের সামনে এ ধরনের কথা বলতে পারো? যাও ঠিক আছে, আমি এখন মিটিংয়ে যাব। আজকে এসে এই যে ভাঙচুর করে গেছে, আবার বলছে যে আমাদেরকে চাঁদা দেয়নি, আমরা ভাঙচুর করে গেছি। বাংলা সময়ের পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। আন্তর্জাতিক চাপ সামাল দিতে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে মিথ্যাচার করছে মিয়ানমার। দাবি আশ্রয় নেয়া রোহিঙ্গাদের প্রত্যাবাসনের ঘোষণা প্রতারণা, বলছে প্রশাসন। জেএসসি জেডিসিতে চলতি বছর বাংলা ও ইংরেজিতে 50 নম্বর করে কমানোর সিদ্ধান্ত। জেএসসি হবে 650 নম্বরে, জেডিসি 950। আপিল বিভাগে আটকে গেল কুমিল্লার 2 মামলায় বেগম জিয়ার জামিন। ঈদের সময়ও থাকতে হবে কারাগারে। চট্টগ্রামে টাস্কফোর্সের চোরাচালান বিরোধী অভিযানে ব্যবসায়ীদের বাধা, ধাওয়া পাল্টা ধাওয়া। এই ছিল বাংলা সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।